সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্যাগ কোশ্চেনের তৃতীয় পর্বে। এর আগে তোমরা যারা এখনো ২টি পর্ব দেখোনি, তোমাদের রিকোয়েস্ট করব তোমরা আগে ওই ২ পর্ব দেখে আসো। তাহলে তোমাদের এই পর্বে ভিডিওটি বুঝতে সুবিধা হবে। তো ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা এখনো পর্যন্ত এই ট্যাগ কোশ্চেনের শিটটি বা নোটটি পাওনি, তারা যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে অথবা আমার সাথে যোগাযোগ করবে। 01701092002 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে আমি তোমাদেরকে এই শিট বা নোটটি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। তো এর আগে আমরা 10 নম্বর রুলস পর্যন্ত নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই পর্বে আমরা আলোচনা করব 11 নম্বর রুলস থেকে। তোমাদের নিশ্চয়ই মনে আছে ট্যাগ কোশ্চেনের 2টা পার্ট থাকে। প্রথম পার্টকে আমরা বলি স্টেটমেন্ট এবং দ্বিতীয় পার্টকে আমরা বলি হচ্ছে ট্যাগ। যেমন দেখো, এই এভরি থেকে শুরু করে হ্যাপি পর্যন্ত এটাকে আমরা স্টেটমেন্ট বলবো এবং এটাকে বলবো হচ্ছে ট্যাগ। তো ট্যাগ কোশ্চেনের এই বেসিক নিয়মটা আমি প্রত্যেকটি পর্বেই বলি, কেননা এটা না জানলে ট্যাগ কোশ্চেন করা মুশকিল হয়ে যাবে বা পারা যাবে না, অসম্ভব হয়ে যাবে। তো 11 নম্বর রুলস আমরা একটু খেয়াল করি। দেখো, এখানে বলা হচ্ছে কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি, সামবডি, নোবডি বা হচ্ছে তোমার এভরিওয়ান, নান, নো ওয়ান এই ইত্যাদি যেগুলো থাকে সাবজেক্ট হিসেবে, তবে সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে ট্যাগে তোমাকে ব্যবহার করতে হবে হচ্ছে দে। কি ব্যবহার করতে হবে? দে। অর্থাৎ বলা হচ্ছে, দেখো, কোনো বাক্যে যদি এভরিবডি, সামবডি, নোবডি, এভরিওয়ান, নান, নো ওয়ান এইগুলা যদি, অর্থাৎ এইগুলা যদি তোমার সাবজেক্ট হিসেবে থাকে, তবে ট্যাগে তুমি ব্যবহার করবা তাদের পরিবর্তে দে। এখন দেখো, এই যে স্টেটমেন্টটা রয়েছে তোমরা খেয়াল করে দেখো স্টেটমেন্টটা, অর্থাৎ উদাহরণে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। তো দেখো, এখানে এভরিবডি রয়েছে, তুমি কি এখানে কি এভরিবডি বসাবা? না, এখানে এভরিবডি বসানো যাবে না। তাহলে এখানে কি বসাতে হবে? এখানে তোমাকে বসাতে হবে এভরিবডির পরিবর্তে দে। অর্থাৎ তোমার স্টেটমেন্টের যদি সাবজেক্ট এভরিবডি, সামবডি, নোবডি, এভরিওয়ান, নান, নো ওয়ান থাকে, তবে এক্ষেত্রে তুমি প্রোনাউন হিসেবে বসাবা হচ্ছে কি দে বসাবা। এখন দেখো, এখানে ডু নট কেন বসছে? সুন্দর একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে। একটা জিনিস মনে রাখবা, তোমাদের যখন এখানে কোনো বিভার্ব থাকবে না, অর্থাৎ স্টেটমেন্টের সাবজেক্টের পরে কোনো বিভার্ব, যেমন অ্যাম, ইজ আর ওয়াজ আর থাকবে না, কোনো একটা মেইন ভার্ব থাকবে, তখন সেটা টেন্স অনুযায়ী বসাতে হয়। যদি প্রেজেন্ট টেন্স হয় তবে সেক্ষেত্রে ডু এবং ডাজ বসাতে হয়। যদি পাস্ট টেন্স হয় তবে সেক্ষেত্রে ডিড বসাইতে হয়। তো এখন একটু খেয়াল করে দেখো তো, এভরিবডির পরে কি রয়েছে? এভরিবডির পরে রয়েছে ওয়ান্টস। তো এটা একটা প্রেজেন্ট ফর্মের একটা বিষয়, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা। তো দেখো, এখন তো আমরা যদি এই ওয়ান্টসের আমরা যদি ট্যাগের সাবজেক্ট নিয়ে আসতে যাই, তবে সেক্ষেত্রে আমরা এখানে কি নিয়ে আসতে পারি? যেহেতু এস যুক্ত আছে, তা আমরা কি নিয়ে আসবো? ডাজ। তাহলে আমার উত্তরটি হওয়ার কথা ছিল ডাজেন্ট দে। কিন্তু এখানে খেয়াল করে দেখো, ডাজেন্ট দে না হয়ে ডু দে হয়েছে। এখানে তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। দেখো, তুমি এইখান থেকে, অর্থাৎ স্টেটমেন্টের ভার্বের উপর ভিত্তি করে তুমি তোমার ট্যাগের ভার্বটা বসালে, অর্থাৎ স্টেটমেন্টের ভার্বের আলোকে তুমি যে ট্যাগে যে ভার্বটা বসাইলে, কিন্তু তোমাকে এই ভার্বটা মিল করতে হবে তোমার যে ট্যাগের যে ইয়া থাকবে, প্রোনাউন থাকবে তার উপর ভিত্তি করে। এখন দেখো তো, দের পরে, এই যে দের পরে কখনো কি আমরা ডাজ ব্যবহার করতে পারি? পারি না। তাই আমরা কি ব্যবহার করব? ডু ব্যবহার করব। কি ব্যবহার করব? ডু ব্যবহার করব। সেই কারণে এখানে ডু হয়েছে। দেখো, ডাজটা আসলে কখন হয়? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। কিন্তু এই দেটা কি কোনোভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? না। তাহলে ডাজটা ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে হচ্ছে ডু। একই নিয়ম তোমরা এখানে আরেকটু দেখো, নোবডি ওয়াজ অ্যালাউড। তো দেখো, এখানে নোবডির কারণে আমরা এখানে কি বসিয়েছি? নোবডির কারণে আমরা ট্যাগে বসিয়েছি হচ্ছে দে, এবং এখানে দেখো ওয়াজের পরিবর্তে এখানে কি বসছে? ওয়ার বসছে। কারণ দের পরে কখনো ওয়াজ বসে না। দের পরে সবসময়ের জন্য কি বসে? ওয়ার বসে। এই কারণে। এখন এই সেন্টেন্সটাতে আমরা নেগেটিভ কেন করলাম না? কারণ সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ, কারণ নোবডি থাকলেই সেন্টেন্সটা যে নেগেটিভ হয়ে যায় সেটা একটা প্রমাণ তোমরা দেখতে পাইলা। তো এতটুকু তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি আরেকটু বিস্তারিত পড়ো তবে আরো সুন্দরভাবে বুঝতে পারবে। তো দেখো, এখানে তোমাদের আসলে ওই ব্যাখ্যাটা, যে ব্যাখ্যাটা আমি করে দিয়েছি সেটাই করা রয়েছে। 12 নম্বর রুলস দেখো। 12 নম্বর রুলসে বলা হচ্ছে সেন্টেন্সে নোবডি, নান, নো ওয়ান, নাথিং, নেভার, হার্ডলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটিল এগুলো থাকলে সেন্টেন্সটি নেগেটিভ হিসেবে ধরা হয় এবং সেগুলোকে অ্যাফার্মেটিভ করতে হয়। তো দেখো, আমি তোমাদেরকে বলেছি যে প্রথম অংশটাকে যেহেতু কি বলে? স্টেটমেন্ট বলে। তো এই স্টেটমেন্টের ভিতরে যদি কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড থেকে থাকে, যেমন দেখো নোবডি, নান, প্রথম আমরা যদি দেখে থাকি ১ নাম্বার যে উদাহরণটা দেখো, ফিউ পারসন। আসলে দেখো, ফিউ, এই যে ফিউ, FEW ফিউ এবং লিটিল এই ২ টি কিন্তু নেগেটিভ বোঝায়। তো যেহেতু নেগেটিভ বোঝায়, তো এই
বা শব্দগুলো যদি কোনো স্টেটমেন্ট বা বাক্যে থাকে তবে সেই পুরো বাক্যটি কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। তো সেই পুরো বাক্যটি নেগেটিভ হয়ে গেলে তোমাকে নতুন করে আবার কেন নেগেটিভ করতে হবে? নেগেটিভ করার প্রয়োজন নাই। তাহলে তোমাকে এই যে ট্যাগে নেগেটিভ করতে হবে না। এখন দেখো এখানে রয়েছে ফিউ পারসনস। তো ফিউ থাকার কারণে এই যে পুরো স্টেটমেন্টটি, এই পুরো স্টেটমেন্টটি কিন্তু নেগেটিভ হয়ে গেছে। কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। তো নেগেটিভ হয়ে যাওয়ার কারণে তোমাকে যেটা করতে হবে এখানে একটা অ্যাফার্মেটিভ নিয়ে আসতে হবে। তাহলে এটার ট্যাগ কি হবে? দেখো ফিউ পারসনস। তো এই ফিউ এর কারণে আমরা এখানে বসিয়েছি গিয়ে ফিউ পারসনস, অর্থাৎ পারসনের কারণে আমরা বসিয়েছি দে, এবং ফিউ এর কারণে আমাদের এই ট্যাগটা হয়ে যাবে হচ্ছে অ্যাফার্মেটিভ। তাই এখানে আর কে আরএন্ড করার দরকার নাই। আমরা এখানে আরএন্ড লিখতে চাচ্ছিলাম, এরকম আরএন্ড, কিন্তু এটা লেখার দরকার নাই। কেননা এই সেন্টেন্সটি অলরেডি একটি নেগেটিভ সেন্টেন্স। যেমন পরের যে উদাহরণটা দেখো, হি হ্যাজ লিটিল হোপ। এই যে লিটিল, দেখো সরি, এই যে লিটিল থাকার কারণে আমরা বুঝতে পারছি, এই যে লিটিল থাকার কারণে আমরা বুঝতে পারছি এটি একটি কি? লিটিল থাকার কারণে আমরা বুঝে গেছি যে এটি একটি নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স হইলে আমার তো এখানে নেগেটিভ ট্যাগে তো নেগেটিভ করার দরকার নেই, তাই আমরা এখানে নেগেটিভ করব না। দেখো আমরা যেটা করছি, প্রথমে আমরা এই যে প্রোনাউনটা এখানে বসিয়ে দিয়েছি এবং পরে আমরা এখান থেকে সাবজেক্টে নিয়ে হ্যাজ বসিয়ে দিয়েছি। আমরা কেন হ্যাজেন্ট করলাম না বা নট যোগ করলাম না, এর পেছনে কারণটা হচ্ছে লিটিল শব্দটা রয়েছে। লিটিল শব্দটা থাকার কারণে অলরেডি এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। তো এভাবে তোমরা অন্যান্য উদাহরণগুলো একটু দেখে নিবা। শুধু একটু জিনিস খেয়াল রাখবা, তোমাদেরকে এখানে অজানা কথার ভিতরে একটু একটু মনে রাখি। দেখো ফিউ এবং লিটিল, ফিউ এবং লিটিল এই দুইটা বাক্য তোমার নেগেটিভ হলেও যদি এ ফিউ থাকে বা এ লিটিল থাকে তবে সেক্ষেত্রে কিন্তু বাক্যটি বা স্টেটমেন্টটি কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এটা মনে রাখবা। মনে রাখো ফিউ শব্দের অর্থ হচ্ছে কিছু, আর মানে ফিউ শব্দের অর্থ হচ্ছে নাই বললেই চলে, লিটিল শব্দের অর্থ হচ্ছে নাই বললেই চলে। যেমন আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, মানে আমার বন্ধু নাই বললেই চলে। কিন্তু আমি যদি ফিউটা না বলে, আমি যদি বলি এ ফিউ, তবে এটা কিছু বোঝায় যে হ্যাঁ আমার অল্প কিছু রয়েছে। দেন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, মানে আমার অল্প কিছু বন্ধু রয়েছে। তো এইভাবে দেখো ফিউ এবং এ ফিউর যে রুলসটা সেটা তোমাদেরকে একটু বুঝতে হবে এবং বুঝে বুঝে আনসার করার চেষ্টা করতে হবে। তো এ ফিউ থাকলে কি হবে? এ ফিউ থাকলে তোমাকে নেগেটিভ করতে হবে। যেমন দেখো এ ফিউ পারসনস, এই পারসনস এর কারণে এখানে দে হয়ে গেল। আর শুধুমাত্র ফিউ না থাকে, যেহেতু এ ফিউ রয়েছে একসাথে, তো এ ফিউ থাকার কারণে তোমার এখানে দেখো এই যে তোমার এখান থেকে যে ভার্বটা নিছিলাম, এই ভার্বটা থেকে তোমার নেগেটিভ করতে হলো। তো আশা করি বুঝতে পেরেছো। যদি এ লিটিল এবং এ ফিউ থাকে তবে সেক্ষেত্রে কোনোভাবেই সেন্টেন্সটি আর নেগেটিভ হবে না, ওটি হয়ে যাবে হচ্ছে অ্যাফার্মেটিভ। তো দেখো এরপরে আমাদের 13 নম্বর রুলসটা রয়েছে, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং ট্যাগে থাকলে প্রোনাউন হিসেবে কি ব্যবহৃত হয়? ইট ব্যবহৃত হয়। এটা তোমরা অনেকেই ভুল করে থাকো, তোমরা একটু মনে রাখবা। যদি স্টেটমেন্টে, অর্থাৎ এই যে স্টেটমেন্টে যদি নাথিং থাকে, এনিথিং থাকে বা এভরিথিং থাকে, তবে এদের প্রোনাউন হিসেবে তোমরা ব্যবহার করবো হচ্ছে ইট। দেখো আমি তোমাদেরকে একটু এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি উদাহরণের মাধ্যমে। প্রথম যে উদাহরণটা দেখো, নাথিং ক্যান বি পসিবল উইদাউট গ্রেট এফোর্ট। তো এফোর্ট, তো দেখো এখানে কি আছে, আমি প্রথমে কি করব, আমি বলছি ট্যাগ কোশ্চেন করলে প্রথমে প্রোনাউনটা তোমাকে বের করতে হবে। তো এখানে দেখো প্রোনাউন হিসেবে আমরা এখানে নাথিং এর প্রোনাউন আমরা কি নিয়ে আসছি? ইট নিয়ে আসছি। এবং এখানে দেখো এই যে ক্যানের পরিবর্তে আমরা, অর্থাৎ ক্যান ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে বলে আমরা এখানে ক্যান নিয়ে আসছি। তো একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তো দেখো এখানে সেন্টেন্সটি নাথিং থাকার কারণে নেগেটিভ, সেই কারণে এখানে কি হয়ে যাবে? অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তো এভাবে তোমরা যদি প্রথমে নাথিং এনিথিং দিয়ে তারপর তোমার কি থাকে সামথিং এনিথিং থাকে, তবে সেক্ষেত্রে ইট ব্যবহার করবা। এরপর দেখো মডালের যে নিয়মটা রয়েছে, মডাল ভার্ব দিয়ে সেন্টেন্স গঠিত হলে সেক্ষেত্রে মডালটি কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। যেমন দেখো মডাল দ্বারা এখানে একটু খেয়াল করে দেখো, মডাল ভার্ব বলতে আমরা কি বুঝি? কুল্ড, হ্যাজ, আউট, নিড, এগুলো হচ্ছে আমরা মডাল হিসেবে কিন্তু জেনে থাকি। তো এগুলো যদি তোমার স্টেটমেন্টে ব্যবহৃত হয় তবে সেক্ষেত্রে তোমাকে ওইটাই কিন্তু নেগেটিভ বা অ্যাফার্মেটিভ ওটাকে করতে হবে। তো একটু খেয়াল করো, প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, হি কুড সলভ দ্য সাম। এই যে স্টেটমেন্টের ভিতরে দেখো কুলটা কিন্তু একটা মডাল। তো মডাল হওয়ার কারণে এখানে কি আসছে? কুডেন্ট সে। তাহলে তোমাকে ওই মডাল দিয়েই কিন্তু করতে হবে। এরপরে দেখো পরে 2 নম্বর যে উদাহরণটা একটু খেয়াল করে দেখো। এখানে বলা হচ্ছে হি হ্যাজ টু গো দেয়ার ইন টাইম। তো এই হ্যাজ এখানে একটা মডেল হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এখানে হ্যাজেন্ট করতে হয়েছে। তারপরে দেখো 3 নাম্বারটা আউট রয়েছে, সেখানে আউট এন্ড দে হয়ে গেছে, দেটা এখানে বসে গিয়েছে। তো দেখো এখানে তোমাদের একটু বিষয় খেয়াল রাখতে হবে।
এই যে রুলসটা একটু খেয়াল রাখবা। সাবজেক্টের পরে যদি তোমার নিড থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ডু ডাজ বসাইতে হবে। অর্থাৎ নিড কিন্তু একাধারে একটা মডাল এবং মেইন ভার্ব। তো তোমাকে যেটা মনে রাখতে হবে, যদি নিডের পরে কোনো ধরনের কোনো ভার্ব না থাকে, এরকম ধরনের ভার্ব না থাকে, অর্থাৎ নিডের পরে যদি সেন্টেন্স শুরু হয়ে যায় বা অন্য কিছু দিয়ে আর্টিকেল দিয়ে শুরু হয় বা নিডের পরে যদি টু বসে, তবে সেক্ষেত্রে তোমাকে ওই যে নিডের মেইন ভার্ব ধরে তোমাকে করতে হবে। যদি এস থাকে তাহলে ডাজ বসাইতে হবে, যদি এস না থাকে তবে তোমাকে ডু বসাইতে হবে। যেমন খেয়াল করে দেখো এখানে প্রথম যে উদাহরণটা এখানে দেওয়া আছে হি নিডস, তাহলে এখানে এস বা ইয়ে যুক্ত রয়েছে এবং দেখো নিডের পরে কিন্তু কোনো ধরনের টুও নাই বা নিডের পরে অন্য কোনো কি নাই, অন্য কোনো ভার্ব নাই। তো অন্য কোনো ভার্ব না থাকার কারণে আমি এই নিডটাকে মেইন ভার্ব ধরে নিব, মডাল ধরবো না। মডাল ধরলে তো আমাকে নিডই বসাইতে হবে, কিন্তু যেহেতু আমি মডাল ধরি নাই, মডাল যেহেতু আমি ধরি নাই, সুতরাং আমাকে কি করতে হবে? আমাকে এটার যে বেজ মানে তোমার হচ্ছে টেন্স অনুযায়ী আমাকে ভার্বটা বসাইতে হবে। তার টেন্সটা আছে কি? টেন্সটা আছে প্রেজেন্ট সিম্পলে। তো প্রেজেন্ট সিম্পল থাকলে আমরা ডু বা ডাজ বসাই। যেহেতু এস যুক্ত আছে তাই আমরা এখানে ডাজ বসাবো। তাহলে এটা হয়ে যাবে যে ডাজেন্ট শি। নট কেন হলো? কারণ সেন্টেন্সটি হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এতটুকু তোমরা বুঝছো। এবার দেখো ৩ নাম্বার রুলসটার দিকে একটু খেয়াল করো। এখানে রয়েছে হি নিড ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক। দেখো এখানে হি নিড রয়েছে। তো এখানে প্রথমত দেখো হি নিড রয়েছে। এখন দেখো এই হি নিড রয়েছে। তো এই হি নিড থাকার কারণে এখানে কি হয়েছে? দেখো ফিল আপ তোমাকে দিতে হবে কি? ফিল আপ। তো ফিল আপ রয়েছে, ২ টা ভার্ব পাশাপাশি রয়েছে। ২ টা ভার্ব যদি পাশাপাশি থাকে তবে সেক্ষেত্রে তোমাকে ওই নিডটাকে মডাল হয়ে যাবে। তো মডাল হয়ে গেলে ও নিজে, নিজে বসবে। অন্য কোনো ভার্ব বসবে না। তো যেহেতু দেখো মডাল হয়ে গেলে এখানে বসে গেছে এবং হি বসে গেছে। তো এভাবে তোমরা এটা সলভ করতে পারো। তোমরা যারা এখনো বুঝতে পারোনি নিডের রুলসটা একটু জানাবা। যদি বুঝে না থাকো আমি অন্যভাবে অন্য একটি ভিডিওতে আলাদাভাবে বুঝিয়ে দিব। শেষ রুলটা দেখো আজকের এই ভিডিওর। দেখো ইউজ টু সাধারণত একটি মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হলেও ইউজ টু পরিবর্তে আমরা ডিড ব্যবহার করব। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো ১ নম্বর রুলসে স্টেটমেন্টে যদি এরকম ইউজ টু থাকে, ইউজ টু কখন ব্যবহৃত হয়? অতীতকালে কোনো কাজ অভ্যস্ত হয়ে গেছিল এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করি। তো দেখেন এখানে দে ইউজ টু টক মোর দ্যান নিড, অর্থাৎ প্রয়োজনের তুলনায় তারা বেশি কথা বলতে অভ্যস্ত। তো দেখো এখানে ইউজ টু পরিবর্তে তুমি এখানে যেহেতু ইউজ টু মডাল, এখন ইউজ টু মডাল হলে কি তুমি এখানে মডাল বসাতে পারবা ট্যাগে? পারবা না। সেক্ষেত্রে তোমাকে বসাইতে হবে কি? ডিড। তো এখানে অ্যাফার্মেটিভ ভার্ব এখানে ডিডেন্ট বসেছে। তো এটাই হচ্ছে তোমাদের যে মেইন রুলস বা নিয়ম, সেটি এইভাবে তোমরা করবা। তো একটু প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্র্যাকটিস না করো এবং বুঝতেছো না, এইভাবে যদি হতাশ হয়ে যদি ছেড়ে দাও, ট্যাগ কোয়েশ্চেন কখনো শিখতে পারবা না। আর ট্যাগ কোয়েশ্চেনে যে তোমাদের আ জেনুইন যে পাস মার্ক সেটি তোমাদের মিস হয়ে যাবে। তো আশা করছি তোমাদের ভিডিওটি একটু হলেও উপকার এসেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।